হাসনাত আবদুল্লাহ কি তৌহিদি জনতাকে সমর্থন দিতে চাচ্ছেন যে কারণে এখানে অনুপস্থিত? অথবা অনেকেই বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে উনি জামাত শিবির পক্ষের লোক, সেই কারণে এখানে আসেননি। জাতির পিতা বিষয়টি বাদ দেওয়া হলেও বঙ্গবন্ধু বাদ দেওয়া হয়নি। শেখ মুজিবুর রহমানের নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই লিখতে হয়েছে। তো পাঠ্যপুস্তকে যদি থাকে তাহলে আর কোথাও কেউ নাম কবিতার মধ্যে থাকতে পারে, গানে থাকতে পারে, এইটার কারণে একটি অনুষ্ঠান পণ্ড হতে পারে না। তৌহিদি জনতারা এখনও মাজার ভাঙছে, তৌহিদি জনতারা এখনও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, পালিয়ে থাকতে হচ্ছে কোনো একটি সাংস্কৃতিক দলকে জঙ্গলে, এরকম একটি পরিস্থিতি চলছে। আমি হত্যা, ধর্ষণ, নির্যাতন সেগুলো তো আছেই। তো এরকম একটি সরকার, যে সরকারটির সাথে সেনাবাহিনী সহযোগিতা করছে সক্রিয়ভাবে, সেরকম একটি সরকারের খুব শক্তি নেই আমি এটা বিশ্বাস করতে চাই না, এবং আমি মনে করি যথেষ্ট শক্তি আছে। তো সেরকম একটি সরকার এই এত বড় আওয়াজ দেওয়ার পরে সেটি কার্যকর হচ্ছে না, সেটি খুবই দুঃখজনক। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে মহান 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের সকলের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের একটা বিশেষ পর্ব শুরু করছি। আপনারা জানেন যে আজকে সারাদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু ৭১ একটা কবিতার লাইনে ছিল বলে সেই কবিতার যে আবৃত্তি অনুষ্ঠান সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জে একজন বাউলের মাজার ভাঙ্গা হয়েছে, আরেকজন বাউলের ওরস শরীফ ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। যেই তৌহিদি জনতা বন্ধ করেছে তাকে তো সতর্ক করেছিল মাহফুজ আলম, পরে মাহফুজ আলমই আবার সেই তৌহিদি জনতার কাছে ক্ষমা চেয়েছে। সেই প্রসঙ্গ আমরা আলোচনা করব আজকে। একই সঙ্গে আজকে 21শে ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্যান্য পলিটিক্যাল পার্টি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে শ্রদ্ধা জ্ঞাপন 21শে ফেব্রুয়ারিতে, সেইখানে হাসনাত আবদুল্লাহ নাই কেন? হাসনাত আবদুল্লাহতে আমরা তো সব জায়গায় সকল সমস্যার সমাধানকারী হিসাবে জানি যে যেখানে ঘটনা সেখানে তিনি ছুটে যান। সেই প্রসঙ্গটাও আলাপ করব। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম নাকি ৭১ পরবর্তী সময়ে সবচেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলি প্রথম আলো, ডেইলি স্টার সহ সেই সব গণমাধ্যমে এই 21শে শ্রদ্ধাঞ্জলির যে খবর ছাপা হয়েছে সেখানে আগে আমরা জানতাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা একসঙ্গে দেন, এবার যদি একসঙ্গে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেননি। কিন্তু মিডিয়ার খবরে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, রাষ্ট্রপতির ছবি কোথাও নাই। দু চারটি গণমাধ্যম ছাড়া বড় বড় গণমাধ্যমগুলিতে নাই। কেন নাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে শুক্রবার ছিল, বাদ জুমা, বায়তুল মোকাররমের উত্তর গেটে তৌহিদি জনতার ব্যানারে সেই হেফাজত ইসলামের 2013 যে 13 দফা, সেই 13 দফা বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়েছে। আর শাপলা চত্বরের মিটিংয়ে এই আন্দোলনের, ছাত্র জনতার যে আন্দোলন অভ্যুত্থান, সেই আন্দোলনের অংশীজন হিসেবে আমরা যাদেরকে চিনি জানি, ফরহাদ মজহার সহ রাখাল রাহাত, তাদের শাস্তি দাবি করেছে তৌহিদি জনতারা। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক SM আব্বাস ভাই, আপনাকে স্বাগতম। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে আপনাদের সকলকে ওয়েলকাম আপনাদের মতামত কমেন্টস অপশনে জানানোর জন্য। আব্বাস ভাই, আমি তো একটা সারমর্ম আজকের যে ঘটনা প্রবাহ দিয়ে দিলাম। আপনি জানেন যে শুরু করি আমরা চট্টগ্রাম দিয়ে, যে এই দেশে কি বঙ্গবন্ধুর নামই নেওয়া যাবে না, এরকম অবস্থা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম একটা কবিতায় ছিল, একজন আবৃত্তিকার সেই কবিতাটা পড়ছিলেন, আবৃত্তি করছিলেন,
সেখানে বঙ্গবন্ধুর নাম ছিল, ৭১ প্রসঙ্গ ছিল। ৭১ আর বঙ্গবন্ধু তো অবিচ্ছেদ্য অংশ, এটা তো আসলে আলাদা করার কোনো কিছু নেই। সেটা থাকার কারণে সেই অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কাদের বাধায় বন্ধ হয়েছে আপনি শুনলে অবাক হবেন। জাসাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, যে বিএনপির যে সাংস্কৃতিক কর্মকাণ্ডর যে দল, তারা আর কি। এইটা কোন দেশে আমরা মানে বসবাস করছি বলেন দেখি? আসলে বঙ্গবন্ধুর আমরা এবার পাঠ্যপুস্তকে লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধুকে ইতিহাসগুলোকে হয়তো কমিয়ে আনা হয়েছে। সেখানে কর্তৃপক্ষ যারা ছিলেন, এনসিটিভি সরকারের লোকজন, তারা বলেছেন যে আসলে অতিরঞ্জিত যেটুকু সেটুকু বাদ দিয়েছি। আমি পড়ে দেখেছি বঙ্গবন্ধুকে তো পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া যায়নি, বাদ দেওয়া তো যাবে না কোনোভাবে। গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু উনি কীভাবে হয়ে উঠলেন সেটি যেমন পাঠ্য বইতে আছে, একই সাথে জাতির পিতা বিষয়টি বাদ দেওয়া হলেও বঙ্গবন্ধু বাদ দেওয়া হয়নি। শেখ মুজিবুর রহমানের নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই লিখতে হয়েছে। তো পাঠ্যপুস্তকে যদি থাকে তাহলে আর কোথাও কেউ নাম কবিতার মধ্যে থাকতে পারে, গানে থাকতে পারে, এইটার কারণে একটি অনুষ্ঠান পণ্ড হতে পারে। এবং আপনি যেটা বললেন যে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যেটা আমরা জাসাস বলে জানি, সেই সংগঠনের করার কথা না। তবে এখানে একটি বিষয়ে আমরা বারবার অভিযোগ পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতেও লেখা হচ্ছে যে বিএনপির একটি অংশ জামাত বা তৌহিদি জনতার অনেক কর্মকাণ্ডকে সমর্থন করছে। এটি হয়তো করছে বলে আমি মনে করি না, কিন্তু অনেকে এই অভিযোগ তুলছেন। কিন্তু জামাতের, বিএনপির আরও একটি অংশ যারা বিশ্বাসী, তারা প্রচণ্ডভাবে এইটার বিরোধিতা করেছেন। বঙ্গবন্ধুর নাম তারাই নিচ্ছেন, বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহানায়ক হিসেবে দেখা হচ্ছে, যে তাকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকে না। এ কথা বিএনপির বড় বড় নেতার মুখ থেকে আমরা শুনছি। সেখানে জাসাসের মতো প্রোগ্রামে যদি এরকম ঘটনা ঘটে, তাদের মানে এরকম একটি ঘটনা যদি তারা এই সংগঠনটি ঘটিয়ে থাকে, তাহলে খুবই দুঃখজনক। এইটা আসলে অন্য কিছু মিন করে, যা আমাদের একটু আমরা নিজেরাও আতঙ্কিত হই। কিন্তু এটি কি এরকম যে তৌহিদি জনতার কথা শুনতে জাসাস কি এটা করেছে, নাকি তারা নিজেরা এমনটি করেছে? না, কিন্তু করেছে। কিন্তু আপনি আমাকে বলেন যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ মানুষের মুখ থেকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। এই আমাদের মুক্তিযুদ্ধে যেমন বিএনপির মধ্যে প্রচুর মানুষ মুক্তিযোদ্ধা আছেন যাদের আমরা খুব ভালো করে চিনি, আওয়ামী লীগে আছে তাদেরকে আমরা চিনি। অভিযোগ ছিল আওয়ামী লীগে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, সে অভিযোগ বরাবরই ছিল যে সব অনেক মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা মুক্তিযোদ্ধা তাদের আমরা দেখছি সব দল মত নির্বিশেষেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এক্ষেত্রে কোনো আপোষ ছাড় কোনো কিছুই নেই। এবং বাংলাদেশের শুধু এটা না, বাংলাদেশের মানুষ জয় বাংলা স্লোগান দেবে যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, বিশ্বাস করে। এই মুক্তিযুদ্ধের স্লোগান এইটি নিয়েও অনেকেই আপত্তি তুলেছেন, অনেকে জয় বাংলা বলার কারণে নিগৃহীত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। কোন ধারায় গ্রেপ্তার করছে আমি জানি না, যে এটা জয় বাংলা বলাটা কি ধরনের অপরাধ। মামলা করার সময় তো জয় বাংলা বলেছে, সেই কারণে গ্রেপ্তার করেছে, সেটা তার বলা হচ্ছে না। অন্য একটি কোনো মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। ইনসাফ প্রতিষ্ঠা হলো, ন্যায় বিচার হলো না, আইনের শাসন হলো না। আইনের শাসন এক কারণে ধরে আরেক কারণে মামলা দেন, তাহলে তো এত ইনসাফ বলে সবাই মুখে ফেনা তুলছে, তাহলে তো সেটাও হচ্ছে না। ইনসাফের কথা বললে তো মুখে বললে তো হবে না, বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে যে আমরা ইনসাফ কায়েম করছি। এত মামলা, অজ্ঞাতনামা, শত শত আসামি, তারপরে আমরা আরও কিছু জিনিস তো লক্ষ্য করছি। সবগুলো জিনিস কি আমাদের নোটিস করা হচ্ছে, আমরা নোটিসে আনতে পারছি না? সেটা তো যেমন আপনি সেইটা প্রসঙ্গ ধরে বলি যে আজকে আমি কিন্তু খেয়াল করলাম যে মানিকগঞ্জের যে রশিদ সরকারের মাজার ভাঙা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, কিন্তু বড় বড় গণমাধ্যমে সেই খবর কিন্তু ওইভাবে আসেনি, হয়তো কেউ করেছে। তো এই যে মাজার ভাঙার বিরুদ্ধে সরকার, এই যে অন্তর্বর্তী সরকার, তারা একটা কঠোর বার্তা দিল যে না আর কোনো এই ঘটনা, তৌহিদি জনতা এদেরকে টলারেট করা হবে না, মানে কিন্তু তারপরে ঘটনা ঘটছে। বরিশালে আপনি জানেন যে কৃষ্ণপক্ষ ব্যান্ড তাদের পারফরমেন্সের মাঝখানে তাদেরকে পালিয়ে জঙ্গলে যেতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে বৈষম্য বিরোধী নিজেরাই একটা কনসার্ট আয়োজন করেছিল, সেই কনসার্টে স্থগিত করতে হয়েছে। তো এই যে তৌহিদি জনতা, আমরা তো বুঝি যে এটা নিরাপত্তাজনিত কারণে স্থগিতের কথা বলা হলেও তৌহিদি জনতার একটা চাপ রয়েছে।
তো যেই তৌহিদি জনতাকে থামার জন্য আহ্বান জানালেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, কিন্তু তৌহিদি জনতাই তাকে খারিজ করে দিয়ে তাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তাকে নাস্তিক আখ্যায়িত করে ব্লা ব্লা বলে তাকে চাপে ফেললো, এবং শেষ পর্যন্ত সেই চাপের মুখে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতার কাছে দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়ার মতো একটা অবস্থা আর কি। তাহলে এই দেশ কি তৌহিদি জনতার হাতে চলে গেল কিনা আর কি। আমি তার আগে বলিনি, মাহফুজ আলম দ্বিতীয় স্ট্যাটাসে যেটি বলেছেন সেটিও খুব মানে নেগেটিভলি আমি নেই না, এই কারণেই যে সেখানেও তিনি ব্যাখ্যা করেছেন যে যারা এই রাষ্ট্রটি আন্দোলন করে তৈরি করেছে তাদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং ওখানেও কড়া বার্তা আছে যদি কেউ এটা করেই তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন জাগে যে যত গর্জে তত কি বর্ষে, আমরা বাস্তবতা তো দেখতে চাই যে না, তৌহিদি জনতারা এখনো মাজার ভাঙছে, তৌহিদি জনতারা এখনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, পালিয়ে থাকতে হচ্ছে কোনো একটি সাংস্কৃতিক দলকে জঙ্গলে, এরকম একটি পরিস্থিতি চলছে। আমি হত্যা, ধর্ষণ, নির্যাতন সেগুলো তো আছেই। তো এরকম একটি সরকার, যে সরকারটির সাথে সেনাবাহিনী সহযোগিতা করছে সক্রিয়ভাবে, সেরকম একটি সরকারের খুব শক্তি নেই আমি এটা বিশ্বাস করতে চাই না, এবং আমি মনে করি যথেষ্ট শক্তি আছে। তো সেরকম একটি সরকার এই এত বড় আওয়াজ দেওয়ার পরে সেটি কার্যকর হচ্ছে না, সেটি খুবই দুঃখজনক। সেটি ভাবা দরকার। মানুষ কিন্তু এটা নেগেটিভভাবে ভাববে যে সরকার কি তাহলে চাচ্ছে। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন উঠেছে এখন আর কি, মানে সরকারের এত নমনীয়তা কেন আর কি তৌহিদি জনতার বিষয়ে। তো এই তৌহিদি জনতা নমনীয়তার বিষয় যেটি, সেটি মাহফুজ আলমের দ্বিতীয় যে স্ট্যাটাসটি, যেটা উনি ক্ষমা চেয়েছেন যদি কেউ অসন্তুষ্ট হন এরকম টাইপের, সেখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করাই যায় যে তৌহিদি জনতা তাহলে আন্দোলনের সাথে ছিল, এরকম খানিকটা বোঝা যায়। তাহলে যারা আন্দোলনের সাথে থাকবে তারা কি অন্যায় করলে তাদেরকে মাফ করতে হবে? এই সরকার কি তাদের মাফ করবে? যদি তা করে তাহলে তো আমরা যতই গর্জন শুনি না কেন, বাস্তবতা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই শুধু এই ধরনের অনুষ্ঠান কেন, অনেক কিছুই বন্ধ হয়ে যাবে। পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়াবে যে আজকে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হবে। এক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বা তারা নিজেরা ড্রেস কোড ঠিক করে দেবে যে কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আসছে, আমরা চুপ করে বসে থাকবো না। সেই ধারাবাহিকতা কিন্তু লক্ষ্য করেছেন কিনা, আজকে বাদ জুমা বাইতুল মোকরমের উত্তর গেটে যে সমাবেশ হয়েছে সেখানে কিন্তু তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে হেফাজতের যে 13 দফা 2013 সালে আপনার নিশ্চয়ই মনে আছে যে 13 দফা নিয়ে মানে তুলকালাম অবস্থা তৈরি হয়েছিল, সেই 13 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। জানি না সরকার হয়তো তাদের এই দাবিও মেনে নিতে পারে আর কি। আবার সেই তৌহিদি জনতার ব্যানারেই মতিঝিলের শাপলা চত্বরে বিশাল মিছিল হয়েছে। সেইখানে যে স্টেক হোল্ডার এই আন্দোলনে আমরা সবাই জানি যে ফরহাদ মজার আন্দোলনের অনেকের গুরু, ভাবাদর্শী গুরু, আধ্যাত্মিক নেতা রাখাল রাহারা ভূমিকা রেখেছেন। রাখাল রাহার তো একটা প্রসঙ্গ নিয়ে পাঠ্যপুস্তক কমিটিতে রেখে নিয়ে তাকে নানা রকম, এখন এই দুইজন সহ সোহেল হাসান গালিব সহ সবাইকে আইনের আওতায়, এবং সেখানে তহা আদনান নামে যে একজন ইসলামিক স্কলার রয়েছেন, তিনি এই আল্লাহর নামে নবীর নামে কটূক্তিকারীদেরকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন যদি না সরকার বিচারিক ব্যবস্থা নেয় আর কি। তার মানে তিনি কিন্তু একবারে ওই কতল, ওই শেষ করে দেওয়া হত্যাকাণ্ডের একটা হুমকি পর্যন্ত দিয়ে দিলেন। তারপরেও কি সরকার, আপনার কি মনে হয় যে চুপ থাকবে না সরকার এটা স্বাচ্ছন্দ্যে মেনে নেবে? এরপরে দেখা দরকার যে সরকার চুপ থাকবে কিনা। আমি একটি ভিডিওতে দেখলাম তোহার পাশে আরেকজন আমাদের মাওলানা স্কলার, ইসলামিক স্কলার বক্তব্য দিচ্ছেন যে যদি সেটি না করা হয়, উনি তসলিমা নাসরিনের নাম করলেন, তারপরে আমাদের ফরহাদ মজার না এর কথা বললেন, রাখাল রাহার কথা বললেন যে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা হাতের স্বাধীনতা, বাক স্বাধীনতার হিসেবে হাতের স্বাধীনতা আমরা চালাবো। এটির হাতের স্বাধীনতা বলতে তো উনি বুঝাচ্ছেন মারপিট করা, খুন জখম করা, নিজের হাতে আইন তুলে নেওয়া। তাহলে আসলে এদের মধ্যে কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে বাক স্বাধীনতা কি, সেটা কি তারা জানে? আসলে বাক স্বাধীনতা কি সেটা জানে না বলেই এই ধরনের কথা বলেছে। আর তসলিমা নাসরিন আজকের ইস্যুই না, বইমেলার ঘটনা ওই দিন আগে, কিন্তু তসলিমা নাসরিনের নাম বাদ দেওয়াই হচ্ছে না, কোনোভাবেই বাদ দিতে পারছেন না। তসলিমা নাসরিন এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন,
হ্যাঁ, তারপরে সরকার গঠনের পরে যখন সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে তখন সরকারের সমালোচনা করেছেন। এবং তসলিমা নাসরিনের যে বইটি বইমেলায় চলছিল সেই বইটি সরকারের নিষিদ্ধ বই না, সেই বইটি বিক্রি করতে পারেন, সেই স্টলটিকে বন্ধ করা হয়েছে। তা নিয়ে তো অনেক কিছু ঘটলো। তো আসলে এনারা চাচ্ছেন কি? ওনারা কি চাচ্ছেন ইসলামী প্রজাতন্ত্র করতে? আর সেটি কি সরকার মেনে নেবে? সরকার তো হুমকি দিয়েছেই, তাদের সতর্ক করেছেই যে না, এই তৌহিদি জনতাকে মেনে নেবে না। কিন্তু তৌহিদি জনতাকে মেনে যখন নেবে না, বিবৃতি আর রিকোয়েস্ট, এখানে আরো অন্যরকম বিষয় যে সরকার যখন তৌহিদি জনতার মব থামাতে বলছে তখন উল্টো তারা হাতের স্বাধীনতার কথা বলে আবার নতুন করে ঘোষণা দিচ্ছে। তাহলে তো একটি ভয়ের ব্যাপার যে সেটাকে সরকারের সেই ঘোষণাকে তারা তোয়াক্কাই করছে না। সেটি প্রশ্ন জাগে যে তাহলে কি এরা এই তৌহিদি জনতা বা তথাকথিত ইসলামিক স্কলার, আমি এদের ইসলামিক স্কলার তথাকথিত বলছি এই কারণে যে যারা বাক স্বাধীনতার সংজ্ঞা জানে না তারা তথাকথিত স্কলারই বলবো আমি। তারা ইসলাম সম্পর্কে হয়তো অনেক ভালো জানেন কিন্তু তাদের মতো করে জানেন। এটা নিয়েও বিতর্ক রয়েছে। ইসলাম নিশ্চয় মানুষকে নির্যাতনের হত্যার পক্ষে বলে, এরকম আমরা বিশ্বাস করতে চাই না। তো সে কারণে আমার মনে হচ্ছে যে এই সরকার যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে এই তৌহিদি জনতাকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলার সক্ষমতা যদি এই সরকার না রাখে তাহলে আমাদের তো ধরে নিতেই হবে যে ওরা যা চায় তাই ঘটবে। ওরা কি চায়? ওরা তো বলেই দিয়েছে যে ইসলামী হুকুমত, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। তার মানে এইটা ইসলামিক প্রজাতন্ত্রই চায়। তো সেটি যদি হয় তাহলে তো, এবং সেটি বোঝা যায় যে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নামই নেওয়া যাবে না, এরকম একটি অবস্থা যখন তৈরি হয় তখন তো বোঝাই যায় যে আসলে তারা ইসলামী প্রজাতন্ত্র চাচ্ছে, এই গণতন্ত্র বা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইসব এই ধরনের বিষয়গুলো তারা মানতে চাচ্ছেন না। কিন্তু বর্তমান সরকার এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই তো কাজ চালানোর চেষ্টা করছেন এবং তারা সেই ঘোষণাই দিচ্ছেন বারবার। কিন্তু তাদের তো শুধু মুখে কথা শুনি আমরা আর কি, কিন্তু কাজের বেলায় তো আসলে কোনো কিছু নাই এখন পর্যন্ত। সেরকম কোনো কিছু দেখিনি। আমরা অপেক্ষা করতে থাকি। ডেভিল হান্টের নামে আমরা দেখি যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, কিন্তু ছিনতাই স্বর্গরাজ্য হয়ে আছে। এইসব ঘটনায় তৌহিদি জনতা কেউ ধরা পড়েছে বলে আমরা শুনি নাই। এই যে 5 আগস্টের পর থেকে এত তাণ্ডব হলো নানা রকম মাজারে, নানা ঘটনায়, কিন্তু এরকম ঘটনা, এই গ্রেপ্তারের খবর কিন্তু আমরা শুনি নাই। ইভেন সংখ্যালঘুদের বাড়িতে নির্যাতন, হামলা, সেই সবও আমরা ওই প্রথম একবার শুনেছিলাম যে 70 জন অ্যারেস্ট হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন। তারপরে আর আপডেট কোনো কিছু জানি না। এনিওয়ে, আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে আজকে তো 21শে ফেব্রুয়ারি, আপনি জানেন যে এটা একটা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেইটার একটা সংগ্রাম 1952 সালের শহীদ হয়েছেন। সেই সংগ্রাম করতে গিয়ে সেইটার আজকে কালকে রাত 12টার থেকেই সরকারের মানে কর্মসূচি শুরু হয়েছে। তো দুটি প্রসঙ্গ। একটি প্রসঙ্গ হলো যে এই শ্রদ্ধা জ্ঞাপনের সমস্ত সর্বস্তরের মানুষ তো শ্রদ্ধা জ্ঞাপন করলেন, কিন্তু জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের শ্রদ্ধা জ্ঞাপনের চিত্র আমি দেখছিলাম বসে, কিন্তু সেখানে হাসনাত আব্দুল্লাহকে আমি কোথাও খুঁজে পেলাম না। কেন খুঁজে পেলাম না আমি বুঝতে পারছি না। কারণ আমরা গত কয়েক মাস ধরে দেখছি যেখানেই কোনো গ্যাঞ্জাম সেখানেই হাসনাত আব্দুল্লাহ, মানে সরকারের প্রশাসন সেখানে যায় না, পুলিশ যায় না, আর্মি যায় না, র্যাব যায় না, কিন্তু সবার আগে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সেটা নেগোসিয়েশন করার চেষ্টা করে। কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের বেলায় তিনি কেন, তিনি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, তিনি সেইখানে গেলেন না, নাগরিক কমিটির থেকেও গেলেন না, কেন গেলেন না? এখানে দুটি বিষয় আমাকে টেনে আনতে হয়। একটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন এবং সারা দেশের মানুষ সেইভাবে না জানলেও শহীদ মিনার ভাঙা হয়েছে। হ্যাঁ, একদিকে শহীদ মিনার ভাঙা হয়েছে, একটি ঘটনা তো ফেসবুকে ভাইরাল। তো একদিকে শহীদ মিনার ভাঙা হচ্ছে, আর একদিকে তৌহিদি জনতা হুমকি দিচ্ছে। অন্যদিকে অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ থাকছেন না। এই তিনটাকে মিলালে একটা কিছু বেরিয়ে আসে। এছাড়াও আর একটি ব্যাপার আছে, হাসনাত আব্দুল্লাহ কি তৌহিদি জনতাকে সমর্থন দিতে চাচ্ছেন যে কারণে এখানে অনুপস্থিত? অথবা অনেকেই বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে উনি জামাত শিবির পক্ষের লোক, সেই কারণে এখানে আসেননি। এইভাবেও আমি সরলীকরণ করতে চাই না। আসলে কি যেটা বলতে চেয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষজন, যে উনি কি এইটাকে পছন্দ করেন না, শহীদ মিনারকে পছন্দ করেন না, কট্টর যারা
কট্টর যারা ইসলামপন্থী তারা কিন্তু মনে করে যে এই শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করাটা শিরক হিসেবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এটা নেগেটিভ প্রচারণাও এইবারও আছে, আগেও হয়েছে আর কি। সেইটা কি সে ধারণ করে কিনা? তিনটি বিষয়কে মেলাতেই হবে। এক, শহীদ মিনার ভাঙা হচ্ছে, দ্বিতীয়ত উনি শহীদ মিনারে নাই, তৃতীয়ত তৌহিদি জনতার একটা চাপ আছে। তাহলে তো এই তিনটা মেলালে যেটা দাঁড়ায় যে উনি হয় তৌহিদি জনতাকে সমর্থন দিচ্ছেন, নয় নিজে পছন্দ করেন না। এক, দুই হলো শহীদ মিনার ভাঙা হয়েছে এ ব্যাপারে কারোর কোনো বিবৃতি এখন পর্যন্ত আমরা পেয়েছি? হয়তো আজকে না পাই, কালকে পাবো। আমরা দেখতে চাই যে শহীদ মিনার ভাঙা বা এই ধরনের ঘটনাগুলোতে সরকারের অবস্থানটা কি, সরকার হয়তো সমন্বয়কদের অবস্থানটা কি। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকেও এই ধরনের কোনো পোস্ট করেননি, ভাষা শহীদ নিয়েও সেরকম পোস্ট করেননি বলে সোশ্যাল মিডিয়াতে লিখেছে। তো সেই ব্যাপারটি যদি হয় তাহলে তো আমাদের ভয় পেতে হয় যে ছাত্রনেতার হাত ধরে কোথায় যাবে, কারণ তাদের হাতেই এই দেশটি। তারা যদি আমার মুক্তিযুদ্ধকে অন্যায় করে, তারা যদি ভাষা আন্দোলনকে না করে, তাহলে যে রাষ্ট্রটি যে চরিত্রে গঠন হওয়ার কথা ছিল সেই চরিত্রটি কি থাকবে রাষ্ট্রের? যদি চরিত্রটি না থাকে আবার ওই একই জায়গায় আসতে হয়, তৌহিদি জনতাকে এই রাষ্ট্রটা চালাবে বা তাদের আদর্শে এই রাষ্ট্র চলবে না? সেইটাই প্রসঙ্গ। আসলে আমরা জানি না যে তিনি কেন যান নাই, অসুস্থতা বা অন্য কোনো কিছু থাকতে পারে আর কি, শারীরিক অসুস্থ থাকতে পারে। যদিও সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ, অন্য পোস্ট তিনি দিয়েছেন, কিন্তু এই বিষয়ে ভাষা শহীদদের বিষয়ে কোনো পোস্ট তার নাই। আরেকটি প্রসঙ্গ, আপনি জানেন যে আমরা যেটা মানে রীতি যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, যিনি রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি। তো এবারও ঠিক আগে আমরা দেখতাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতেন। এবার যদিও একসাথে যাননি, রাষ্ট্রপতি প্রথমে গিয়েছেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, প্রধান উপদেষ্টা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলিতে ছবি ছাপা হলো শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাষ্ট্রপতি তো একটা রাষ্ট্রের প্রতি, মানে রাষ্ট্রের প্রধান, তার ছবি মানে কোথাও পিআইডি থেকে পাঠানো হয়েছে কিনা জানি না, কিন্তু গণমাধ্যমগুলো ছবি দিয়েছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতিকে যদি আপনি ইগনোর করেন, গণমাধ্যম কিভাবে ইগনোর করে আর কি, মানে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম আমি নাম ধরে বলি যে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, টিবিএস, বিজনেস স্ট্যান্ডার্ড, এইসব গণমাধ্যম, ইত্তেফাক, যুগান্তর, মানে এইসব বড় বড় গণমাধ্যমগুলো কিভাবে এইটা অতীতে কিন্তু কখনোই দেখা যায়নি। আমি ডেইলি স্টারের 2023-এর 24-এর যে 21শে ফেব্রুয়ারি সেই ছবি খুঁজে বের করলাম, ঘটনা ঘটে, দুইজনের একসাথে ছবি ছাপা হয়েছে। এইবার কি এটা কি কোনো চাপ ছিল আপনার মনে হয়? এখানে দুটি বিষয় খেয়াল করতে হবে। চাপের ব্যাপারটি থাকতেই পারে, সেটি ভিন্নভাবে আলোচনা করে আমরা সেই জায়গায় উপনীত হব। সেটি হলো, কালকে যখন আমি রাষ্ট্রীয় কর্মসূচি দেখছি রাত অবধি, রাত 9টার পরেও আর রাষ্ট্রপতির বাণী নেই, প্রধান উপদেষ্টার বাণী আছে। তো বাধ্য হয়েই আমাদের ওই পর্যন্ত শেষ করতে হলো কালকে রাতে। তো রাষ্ট্রপতির বাণী নেই এই প্রথম, কারণ এটা তো 5টার আগেই দেওয়া হয় এবং লেখা থাকে যে 5টার আগে ছাপা যাবে না, 5টার পরে ছাপতে হবে। সেখানে রাত 9টার সময় পাচ্ছি না, কিন্তু সেটা প্রধান উপদেষ্টার বাণী দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির বাণী নেই। এদিকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো বড় পত্রিকাগুলো রাষ্ট্রপতির ছবি ছাপছে না। তো তাহলে একদিকে করে যেমন বলা যায় যে প্রথম আলো, ডেইলি স্টার কি নিজেই সেন্সর করেছেন নাকি কোনো চাপ আছেন? আমরা প্রথমত ধরে নেব যে চাপ নেই। এ কারণেই চাপ নেই ধরে নেব যে সরকারের থেকে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে এত স্বাধীনতা গণমাধ্যম ভোগ করেনি। তাহলে প্রথম আলো নিজে থেকেই রাষ্ট্রপতিকে মাইনাস করেছেন। আবার যদি এরকমভাবে ভাবি যে, আমি জানি না পরে বাণীটা দিয়েছেন কিনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, তো আমরা এবং গণমাধ্যমে পাঠানো হয়নি কাল রাত 9টা পর্যন্ত। না, এটা কি এরকম নাকি যে ফ্যাসিবাদের দোসর হিসেবে রাষ্ট্রপতি? আমি শেষ করি যে যদি মানে তথ্য অধিদপ্তর, যদি সরকার যদি রাষ্ট্রপতির বাণী সরবরাহ না করে, শুধু প্রধান উপদেষ্টার বাণী সরবরাহ করে, তাহলে তো এইটা একটা ইঙ্গিত যে তাহলে ছবিবাদ দিতে হবে। ভেতরে বলেছি কি বলেনি, বা সেইটা ধরে নিয়ে প্রথম আলো এটি করেছে কিনা আমি জানি না।
তবে প্রথম আলো এরকম মানে যেহেতু তারাও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে যে না, তারা তো সরকারের একটা পার্ট হিসেবে মানুষ জানে, বাংলাদেশের মানুষ এখন জানে প্রথম আলো এই সরকারেরই একটি পার্ট। তো সে কারণে প্রথম আলো যেটি করেছে নিশ্চয়ই বুঝে শুনে করেছে, এবং প্রথম আলো দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা এবং পেশাদার প্রতিষ্ঠান। এ ব্যাপারে বাংলাদেশের পেশাদার প্রতিষ্ঠান এবং তারা শীর্ষ প্রতিষ্ঠান, এ ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের দ্বিমত নেই। সেই ধরনের প্রতিষ্ঠান যখন এরকম একটি কাজ করে তাহলে তো অন্য কিছুর ইঙ্গিত বহন করে। রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি, তো সেটি তো আওয়ামী লীগের সময়ের, সে কারণে উনি আওয়ামী লীগের হবেন, উনি দলীয় ব্যক্তি হবেন, এটি খুব স্বাভাবিক। ওনার বিরুদ্ধে নানা অভিযোগও থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত চেয়ারে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ততক্ষণ পর্যন্ত আমরা তাকে সর্বোচ্চ সম্মান দিতে বাধ্য। সে গণমাধ্যম হোক, সরকার হোক, আমি হই বা আপনি হই, সেটি যদি কেউ না দেয়, ইচ্ছাকৃতই যদি এইটাকে অবজ্ঞা করা হয়, তাতে আমার রাষ্ট্রকেই অবজ্ঞা করা। এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি কোনো সংবাদপত্র করে যদি নিজেরাই দাবি করে, কিংবা সরকারও দাবি করে যে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, তাহলে সেটি প্রমাণ করে না, সেটি প্রমাণ করে না যে গণমাধ্যম স্বাধীন না। সেটাই আব্বাস ভাই, মানে কি হচ্ছে, কোথা থেকে আরেকটা বিষয় একটু তুলি, যে গণমাধ্যমের স্বাধীনতার কথা যখন বলছিলাম আমি, তখন আরেকটা প্রসঙ্গ মাথায় আসলো। সেটি হলো বাসের মধ্যে গণধর্ষণের ঘটনাটি বাংলাদেশের কোনো মানুষ জানে না এমন ঘটনাটি নেই। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিদেশি পত্রিকায় বিবিসি এই রিপোর্টটি করার পরে অনেক পত্রিকা বাংলাদেশের করেছে, বাংলাদেশে অনেক পত্রিকা এটা ইনভেস্টিগেশন করেনি। আপনি প্রথম আলোর নিউজটি পড়ে দেখবেন। আমি অনুরোধ জানাবো পাঠকদের, দর্শকদের, আজকে যারা এই লাইভটি দেখছেন, যে প্রথম আলো সেই নিউজটি পড়ে দেখবেন দয়া করে। সেটি পড়লেই বুঝতে পারবেন, কারণ আপনারা বিগত সময়ে দেখেছেন এই ধরনের কোনো ঘটনা প্রথম আলো ইনভেস্টিগেশন করে, দরকার হলে 3 দিন পরে করে, এবং তারা ব্যাপক আকারে এটা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন এবং ছবিসহ প্রথম পাতায় এমনভাবে ছাপেন যে সেইটির নজর দিতে বাংলাদেশের সরকার এবং যে কোনো মানুষ নজর দিতে বাধ্য, এবং তার ফলাফলও আমরা দেখেছি। এই ক্ষেত্রে প্রথম আলোর যে দায়সারা নিউজ, আমি দায়সারাই বলবো, আপনারা দয়া করে পড়ে নিয়ে আপনারা চিন্তা করবেন। আমার ভুল হতে পারে, কিন্তু আপনারা নিজেরা পড়ে এটা চিন্তা করেন যে এই ঘটনা যে প্রথম ঘটেছে তা নয়, অতীতেও ঘটেছে, আমি নিজেও কভার করেছি। এই কিন্তু যে ট্রিটমেন্টটা হওয়ার কথা সেই ট্রিটমেন্টটা আসলে এইটা এক ধরনের প্রবণতা আছে কিনা আমি জানি না, যে এত বেশি আইন শৃঙ্খলার অবনতি, এত ঘটনা, এইসব ঘটনা আসলে সরকারকে তো আসলে বিব্রত করে দিয়েছে। সরকারের অক্ষমতা প্রকাশ পাচ্ছে আইন শৃঙ্খলা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কারণ আপনি তো জানেনই যে প্রত্যেক নাগরিক বলবে যে রাস্তায় তারা শঙ্কা নিয়ে কখন ধারালো চাপাতি তার বুকে এসে পড়বে, ঘাড়ে এসে পড়বে, সেই শঙ্কা নিয়ে তারা পথ চলে। সেটি ঠিক বলেছেন। আমরা আরেকটা প্রসঙ্গে যাই, যে আপনি খেয়াল করেছেন কিনা, জামায়াত আজকে কিন্তু একটা কর্মসূচি দিয়েছে যে আগামী 25শে ফেব্রুয়ারি তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, যমুনার সামনে, বাসভবনের সামনে, সেখানে তারা গণ অবস্থান করবেন। তাদের দাবি, যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকে মুক্তি দিতে হবে আর কি। আচ্ছা, মানে কেন মুক্তি দিতে হবে, কিসের ভিত্তিতে দিতে হবে? তারা কি রিভিশন করেছেন এই মামলাটি? মানে এটা তো আদালতের এখতিয়ার। প্রধান উপদেষ্টা কাছে ওনারা চাইবেন আর এটাকে খালাস করে দেওয়া হবে, দিতে হলে তো আদালতের মাধ্যমেই দিতে হবে। আমি জানি না যে ওনারা রিভিশন করেছেন কিনা, বা অন্তত পুনর্বিবেচনার আবেদন যদি ওনারা করে থাকেন, বা ইতিপূর্বেও করেছেন কিনা, যেটা খারিজ হয়েছে কিনা। যদি ইতিপূর্বেও করে থাকে তাহলে সরকার চাইলে তো অনেক কিছু হয়, কিন্তু আদালতের কি সেই সুযোগ আছে? আর যে না, কিন্তু তারা তো মনে করতে পারে যে এই দেশে 5 আগস্টের পরে তো বড় বড় সন্ত্রাসী, জঙ্গি সবাই তো বেরিয়ে গেছে জামিন নিয়ে আর কি, তাহলে এটিএম আজহার আর কেন থাকবে জেলখানায়? না, তারা তাদের সেই যুক্তিতে তারা চাইতেই পারে, কিন্তু যদি সেটি হয়, সেটি করা হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের মানে জাতির সাথে এক ধরনের প্রতারণাই করা হবে। কারণ একজন মামলার আসামি যার রায় হয়ে গেছে এবং অনেক আগেই রায় হয়েছে, সেই রায়ের তাকে বাঁচানোর জন্যে তাদের দলীয় লোকরা চেষ্টা করেনি, এমন কোনো চেষ্টা নাই যা করা হয়নি। তারপরে যদি তাকে আইনি প্রক্রিয়ায় নেওয়ার কোনো পরিস্থিতি তৈরি করতে পারে থাকে, সেটি হতে পারে। তো এখন আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি, সেটি আইনের সবটুকু জায়গা তো আমরা
বুঝতে পারছি না, বা আমরা সবটুকু আমরা তদন্ত করে দেখা কিংবা বিস্তারিত পড়েও দেখার হয়তো অনেক সময় অবকাশ হচ্ছে না। আমি জানি না আদালত এই কাজটি আদালতের মাধ্যমে সম্ভব কিনা, কিন্তু অনেক কিছুই যেহেতু সম্ভব, সেটি সরকার চাইলে তো অনেক কিছুই সম্ভব, সবই রাষ্ট্রপতি সম্ভব চাইলে আর তো কি, মাফ করে দেওয়া সম্ভব, দেওয়া সম্ভব। রাষ্ট্রপতি চাইলে তো মাফ করে দেওয়া সম্ভব। তো তার সাথে একটু সহজ হয় যে প্রধান উপদেষ্টার কাছে না গিয়ে রাষ্ট্রপতির কাছেই তো মাপ চাওয়া যেতে পারে, সাধারণ ক্ষমা তো রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে তো আরও সহজ হয়ে যায়। না সেইটা নিয়ে আসলে কি হয় 25 তারিখ পর্যন্ত দেখা যাবে, সামনের দিনগুলিতে দেখা যাবে। আব্বাস ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসলে দর্শক মণ্ডলী, যে অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই, মানে শিল্পীরা তাদের পারফরমেন্স করতে পারছে না, মাজার ভাঙ্গা হচ্ছে, তৌহিদি জনতার আস্ফালন, মানে এমন কোনো সেক্টর নাই আসলে যেখানে আসলে ঝামেলাপূর্ণ বা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই অস্থিতিশীল বাংলাদেশে কবে স্থিতিশীলতা ফিরবে এইটাও কেউ নিশ্চিত করে বলতে পারে না। সাধারণ মানুষের আসলে চাওয়া কিন্তু একটা স্থিতিশীল বাংলাদেশ, একেবারে শান্তির বাংলাদেশ। যদিও শান্তির নোবেল পাওয়া ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টার ভূমিকায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি 6 মাস পার হয়েছে, দেশে শান্তি আনতে পারেননি। এই শান্তি আসবে কি না সেটিও তিনিও নিশ্চিত করে বলতে পারছেন না। এখন আসলে একমাত্র পথ, জনগণেরও যেটা চাওয়া, যে একটা নির্বাচনের পরে পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় এসে যদি কোনো কিছু করতে পারে। আজকের আমাদের শো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।